লার্নেক্স চ্যানেলে আজকের ভিডিও রয়েছে তোমাদের রিকোয়েস্টের ওপর। ক্লাস 10-এর সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টারের দুটো টপিক নিয়ে তোমরা ডিসকাশন চেয়েছিলে। একটা হচ্ছে শিক্ষা সংস্কার আর একটা হচ্ছে ধর্ম সংস্কার। সেই নিয়েই কথা বলবো। অলরেডি তো সামনেই পরীক্ষা, আশা করছি সবার পড়াও হয়ে গেছে। তো বিষয়টা সামারি আকারেই বলবো, সংক্ষিপ্ত আকারে। আর এই পোর্শন থেকে এমনভাবেই বলবো যাতে তোমরা মনে রাখতে পারো, আর এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, ধৈর্য ধরে একটু শুনতে হবে। তাহলে শুরু করছি আলোচনা। প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। এই যে সংস্কার কথাটা ইংরেজিতে বলছি আমরা রিফর্ম। রিফর্ম মানে ফর্ম, গঠিত ছিল বা অলরেডি তৈরি ছিল সেটাকে আবার করে তৈরি করতে হচ্ছে। তাহলে আবার করে কেন তৈরি করতে হচ্ছে? তার কারণটা হচ্ছে যে আমরা যা কিছু আগে ছিল নিশ্চয়ই তার মধ্যে কিছু খামতি রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো সেগুলোকে দূর করে আবার আমাদেরকে সেটাকে তৈরি করতে হচ্ছে, পুনরায় নির্মাণ করতে হচ্ছে। যেরকম আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে পড়েছি, সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে সমাজের মানুষ বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ হয়ে গেছে, অন্ধবিশ্বাসের বেড়াজালে বন্দী হয়ে গেছে। তাদের সেখান থেকে বের করে আনার জন্য সমাজ সংস্কারকরা উদ্যোগ নিচ্ছেন এবং সমাজের সংস্কার করছেন, পরিবর্তন করছেন, চেঞ্জ করছেন, যা কিছু খারাপ আছে সেটাকে সরিয়ে দিচ্ছেন। ঠিক সেরকমই শিক্ষা সংস্কারের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিছু যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তনের দরকার, কিছু চেঞ্জেসের দরকার। তো সেটার করার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে সেটা তো বলবোই, কিন্তু এর সূচনা কোন জায়গাটায় বা পটভূমিটা কোন জায়গায় সেটা বোঝা আমাদের আগে জরুরি। দেখো, যখন ব্রিটিশরা ভারতবর্ষে আসার পরেই যে তারা পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাচ্ছে, বা পাশ্চাত্য শিক্ষার অন্তর্গত যে ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, বিজ্ঞান চর্চা করতে হবে, ম্যাথস করতে হবে, এই বিষয়গুলোর ওপর কিন্তু তারা প্রথমেই জোর দিচ্ছে না। ভারতবর্ষে যেটা প্রচলিত ছিল সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষা, মানে যেখানে ভাষা শিক্ষা, মানে স্টুডেন্টসরা আরবি, ফার্সি, সংস্কৃত ভাষা শিখবে আর ধর্মীয় বিভিন্ন গ্রন্থ পড়বে, মানে ধর্ম শিক্ষা। তারা টোল মাদ্রাসাতে যাচ্ছে, সেখানে গিয়ে পড়াশোনা করছে। এবার ইংরেজরা যখন আসছে ভারতবর্ষে, তারা দেখছে যে ভারতবর্ষে এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রথম পর্বে কিন্তু তারা চিন্তা ভাবনাতেও আনছে না যে তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবে ভারতীয়দের। কেন তাদের চিন্তা ভাবনায় কেন আসছে না? কারণটা হচ্ছে তারা যখন আসছে তারা প্রথমেই ভাবছে ভারতীয়দের তো তারা এমনিতেই অনেকটাই নিচু চোখে দেখতো। তাদের মনে হয়েছিল এই ভারতীয়দের জন্য শুধু শুধু অর্থ ব্যয় করে কোনো লাভ নেই। আরেকটা কথাও তারা ভেবেছিল যে ভারতীয়রা যেহেতু ধর্ম শিক্ষা গ্রহণ করছে, এবার হঠাৎ করে যদি সেটা বন্ধ করে দেওয়া হয় বা সেটার মধ্যে কিছু চেঞ্জেস আনা হয়, তাহলে হয়তো ভারতীয়রা ইংরেজ সরকারের উপর রেগে যেতে পারে, সেটা হিতের বিপরীত হবে। সেই জন্য তারা উদ্যোগ নিচ্ছে না। আরেকটা বিষয় যেটা তাদের মাথায় কাজ করেছিল সেটা হচ্ছে যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হয় তাহলে হয়তো তাদের মধ্যে স্বাধীনতার চেতনা জেগে উঠতে পারে, আর সেটা গিয়ে ইংরেজদের বিরুদ্ধেই হয়তো চলে যাবে। তার জন্য প্রথম পর্বে আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো উদ্যোগ পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না। কিন্তু সেই সময় পর্বে প্রাচ্য শিক্ষার প্রসারের জন্য কিছু সংগঠন ইংরেজদের তরফ থেকে প্রতিষ্ঠিত হতে দেখতে পাচ্ছি। যেরকম আমরা কলকাতা মাদ্রাসার কথা বলতে পারি, এশিয়াটিক সোসাইটির কথা বলতে পারি, বারাণসী সংস্কৃত কলেজের কথা বলতে পারি, আর ফোর্ট উইলিয়াম কলেজের কথা বলতে পারি। এই পোর্শন থেকে না, এই যে আমি সংগঠনগুলোর নাম বললাম, প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এগুলো কারা প্রতিষ্ঠা করছেন, কোন সময় প্রতিষ্ঠিত হচ্ছে, এখান থেকে ছোট প্রশ্ন কিন্তু এসে থাকে। তাই এই পার্টটা একটু ভালো করে দেখে যেতে হবে তোমাদের। এবার কথা হচ্ছে যে তাহলে এই পাশ্চাত্য শিক্ষার সূচনাটা কোন সময় হচ্ছে, কোন পটভূমিতে হচ্ছে? সময়টা হচ্ছে 1813 খ্রিস্টাব্দ। ইতিহাসে তো আমরা জানি যে সময়কালটা মনে রাখা খুবই জরুরি, কারণ ঘটনার সাথে যদি সময়কালটা আমরা মনে না রাখতে পারি তাহলে সেই ঘটনার যে গুরুত্ব সেটাই কিন্তু আর থাকে না। তো এই 1813 সালে দেখা যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সনদ আইন পাশ করছে, এবং সেই সনদ আইনের একটা ধারায় বলা হচ্ছে যে এবার থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য ওই 1 লক্ষ টাকা করে বছরে ব্যয় করবে।
এবার কথা হচ্ছে যে তাহলে প্ল্যানিংটা কি হবে, 1,00,000 টাকা কিভাবে ব্যয় করতে হবে। এই নিয়ে যখন চিন্তা ভাবনা করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি 1823 সালে, ঠিক আছে, সালটা ভালো করে মনে রেখো, 1823 সালে জনশিক্ষা কমিটি গড়ে উঠছে। এবং সেই জনশিক্ষা কমিটি এই জন্যই গড়ে উঠছে যে কি উদ্দেশ্যে এই টাকাটাকে আমরা ব্যয় করব, কিভাবে ব্যয় করব, সেটা নিয়ে একটা প্ল্যানিং করা এবং সেটাকে আমাদের এক্সিকিউট করা, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। এবং সেই কমিটিতে দেখা যাচ্ছে যে সদস্যরা রয়েছে, তারা আলোচনা করতে করতে একটা টাইমে দুটো দলে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা দল বলছে যে ওই 1,00,000 টাকাটা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় করো, আরেক দল বলছে না, ওই টাকাটা পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করতে হবে আমাদের। এইরকম একটা মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে জনশিক্ষা কমিটি, তার সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে, তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষার জন্যই টাকাটাকে ব্যয় করতে চাইছিলেন। এবার তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সময়কার বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকে তাহলে আমাকে বোঝাতে হবে যে কেন আমি 1,00,000 টাকাটা পাশ্চাত্য শিক্ষার জন্যই দিতে বলছি। তার জন্য তিনি একটা প্রস্তাব তৈরি করলেন, লর্ড বেন্টিং এর কাছে তিনি পাঠাবেন, যেটাকে আমরা মেকলে মিনিট বলে থাকি। অলরেডি তোমরা পড়ে নিয়েছো জানি, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, 2 মার্কসের জন্য বলো, 4 মার্কসের জন্য বলো, পরীক্ষায় কিন্তু এসে যেতেই পারে, তৈরি করে গেল এখন। তো এই মেকলে মানে টমাস ব্যাবিংটন মেকলে, তিনি কি বলছেন, তিনি বলছেন যে ভারতীয়দের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা একেবারে বিজ্ঞান চেতনাহীন, তার মধ্যে যুক্তি তর্ক, যুক্তিবাদী চিন্তাধারণা এগুলো একেবারেই নেই। ভারতীয়দের শিক্ষা পাশ্চাত্য যে শিক্ষা সেটার থেকে অনেকটাই নিকৃষ্ট মানের, সেটা অনেকটা দুর্নীতিগ্রস্ত, অপবিত্র, এই ধরনের খারাপ খারাপ বিশেষণগুলো ইউজ করছেন। এবং তার সাথে সাথে তিনি আরেকটা যুক্তিও দেখাচ্ছেন, লর্ড ব্যাবিংটন মেকলেকে একটা আইডিয়া দিচ্ছেন। তিনি বলছেন যে এই পাশ্চাত্য শিক্ষা যদি সমাজের যে উচ্চবিত্ত মানুষ রয়েছে ভারতীয় সমাজের, আর মধ্যবিত্ত মানুষরা রয়েছে, মধ্যবিত্ত শ্রেণী রয়েছে, তাদেরকে যদি আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে কি হবে, জল যেমন উপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে, ঠিক সেরকমই এই উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের শিক্ষিত করলে, পাশ্চাত্য শিক্ষা দান করলে, তাদের মাধ্যমে আস্তে আস্তে সমাজের যে অন্যান্য শ্রেণীর মানুষরা রয়েছে, নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা রয়েছে, তাদের মধ্যেও শিক্ষার প্রসার ঘটবে। আর তাতে লাভ কি হবে, লাভ হবে যে এই ভারতীয়রা রক্তে বর্ণে ভারতীয় থাকবে, কিন্তু তাদের চিন্তা ভাবনা বলো, বুদ্ধিমত্তা বলো, বা বাইরে থেকে তাদের যে সাজ পোশাক, সেটার ক্ষেত্রে তারা কিন্তু ইংরেজ হয়ে উঠবে। আর তাতে ইংরেজদের কি লাভ হবে, ব্রিটিশদের কি লাভ হবে, যে তারা ওই যে বেশি বেশি টাকা খরচা করে নিজেদের দেশ থেকে কর্মচারী নিয়ে আসছিল, সেটা তাদেরকে করতে হবে না। ভারতীয়দের যেটুকু প্রয়োজন, যেটুকু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার দরকার, তারা সেইভাবে সিলেবাসটাকে তৈরি করবে, সেইভাবে তাদেরকে শিক্ষিত করবে। এবং আলটিমেটলি কি হবে না, শেষ পর্যন্ত এটা দেখতে পাওয়া যাবে যে তারা কিন্তু কম টাকায় তাদেরকে নিয়ে অনেকটাই খাটিয়ে দিতে পারবে বা পরিশ্রম করে নিতে পারবে। তো এই বিষয়টা বোঝানোর পর বা এই বিষয়টা উইলিয়াম বেন্টিংকে বলার পর তিনি বেশ কনভিন্স হয়ে গেলেন যে হ্যাঁ, টমাস ব্যাবিংটন মেকলে তো বেশ ভালো কথাই বলছে, ঠিক কথাই বলছে, এতে আমাদের লাভ আছে। তো আলটিমেটলি ডিসিশন হলো যে ওই যে 1,00,000 টাকা সেটা হচ্ছে ব্যয় করা হবে পাশ্চাত্য শিক্ষার জন্য। এবং পরবর্তীকালে গিয়ে মানে ওই 1835 খ্রিস্টাব্দের আরো 3-4 বছর পরে, ওই 1839 খ্রিস্টাব্দ নাগাদ সরকার বললো আচ্ছা, প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য আমরা কিছুটা টাকা দেব। তো এই হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়ক যে তত্ত্বটা বা মেকলে মিনিটের বিষয়টা এখানেই চলে আসে। তো এই নিয়ে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের কিন্তু এই সূচনা, মানে গাড়ির চাকা গড়ালো, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই টাইম থেকেই সেই বিষয়টার প্রতি উদ্যোগ নিতে দেখা গেল। এবার কথা হচ্ছে যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে হবে, পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে, তার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে, মানুষকে বোঝাতে হবে বিষয়টা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বেসরকারি উদ্যোগ, মানে যেখানে খ্রিস্টান মিশনারিরা আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছে, ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে। আরেকটা দেখতে পাচ্ছি দেশীয় উদ্যোগ, মানে দেশের কিছু মানুষরা রয়েছেন, ভারতীয় কিছু রয়েছেন, কয়েকজন রয়েছেন যারা কিন্তু চাইছেন যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হোক। তার মধ্যে আমরা রামমোহন রায়ের নাম করতে পারি, যিনি অনেকটা বেশি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি সবসময় চাইতেন যে ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক।
আর তাছাড়া দ্বারকানাথ ঠাকুরের কথাও আমরা বলতে পারি। আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি উদ্যোগ। এই সরকারি উদ্যোগের মধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখতে পাচ্ছি, যেরকম কলকাতা মেডিকেল কলেজের কথা বলতে পারি, মুম্বাইয়ের এলিফ্যান্টস্টোন কলেজের কথা বলতে পারি। এই ধরনের উদ্যোগ রয়েছে। আরেকটা সরকারি উদ্যোগ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড। নামটা বলছি, এখন নিশ্চয়ই মাথায় তোমাদের চলে আসছে কি বলতে চলেছি আমি। সেই চার্লস উড 1854 খ্রিস্টাব্দে একটা নির্দেশনামা জারি করছেন যে পাশ্চাত্য শিক্ষায় তো ব্যয় করা হবে টাকা বলা হলো, কিন্তু সেই পাশ্চাত্য শিক্ষা কিভাবে ফলপ্রসূ হবে বা তার একটা তো নির্দিষ্ট কাঠামো থাকা দরকার, একটা সিস্টেম থাকা দরকার। তো চার্লস উড কিন্তু সেই একটা সিস্টেমে আনতে চেয়েছিলেন শিক্ষা ব্যবস্থাকে, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে। এবং তার জন্য তিনি ওই 1854 সালে একটা নির্দেশনামার মাধ্যমে বলছেন যে পাশ্চাত্য শিক্ষাটাকে আমরা কিভাবে প্রসার লাভ করাতে পারি বা কিভাবে এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা রান করাতে পারি। তিনি বলছেন যে এটার জন্য কি করতে হবে, আলাদা একটা শিক্ষা দপ্তর গড়ে তুলতে হবে, যেমন এখন আমাদের রয়েছে। একটা আলাদা শিক্ষা দপ্তর থাকবে, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে, তার জন্য আমাদের ইউনিভার্সিটি গড়ে তোলার প্রয়োজন, বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, নারী শিক্ষার প্রসারের কথা তিনি বলছেন, এবং উচ্চশিক্ষা যে হবে সেটা ইংরেজি ভাষার যাতে তাতে গুরুত্ব থাকে, ইংরেজি মাধ্যমে যাতে হয় সেই বিষয়টার উপরও তিনি জোর দিচ্ছেন। আর আরেকটা কথা বলছেন যে শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করতে হবে, মানে টিচার্স ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। যে শিক্ষকরা স্টুডেন্টসদের পড়াবে তারা কিভাবে পড়াবে, কিভাবে পড়ালে স্টুডেন্টসরা বিষয়গুলোকে বুঝতে পারবে, কিভাবে তাদের শিক্ষা দান করা উচিত, সেই বিষয়গুলো কিন্তু আগে ট্রেনিং নিতে হবে শিক্ষকদের। এই কথাগুলো বলার মাধ্যমে কিন্তু তিনি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কিভাবে ভারতবর্ষে ছড়িয়ে পড়বে তার একটা কাঠামো তৈরি করে দিয়েছিলেন। তো এই জন্যই আমরা এই যে উডের নির্দেশনামা ছিল, যেটাকে আমরা উডের ডিসপ্যাচও বলে থাকি, যেটাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা বলা হয়ে থাকে বা মহাসনদ বলা হয়ে থাকে। তো এই বিষয়টাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা সরকারি উদ্যোগের মধ্যে পড়ছে। এই হচ্ছে প্রথম থেকে যদি বলি তাহলে কিভাবে পাত্র শিক্ষা ছিল, সেখান থেকে পাশ্চাত্য শিক্ষার কথা উঠলো, এবং সেই পাশ্চাত্য শিক্ষা কিভাবে আস্তে আস্তে একটা সিস্টেমের মধ্যে আনা হচ্ছে, এই বিষয় পর্যন্ত আলোচনায় এলাম। এবার কথা বলবো কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বদের সম্পর্কে, যেখানে বিদেশিরাও রয়েছেন এবং দেশীয় ব্যক্তিত্বরাও রয়েছেন যারা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে বিদ্যাসাগরের নাম আমাদের প্রথমেই বলতে হয়। আরো অনেক ব্যক্তিত্বরা রয়েছেন আমাদের সিলেবাসে, যেটুকু পোর্শন রয়েছে আমাদের তার মধ্যে বিদ্যাসাগরের কথা বলতেই হয়। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি নারী শিক্ষার উপর জোর দিয়েছিলেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে সমাজ যদি উন্নত করতে হয় বা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু নারীদেরকে শিক্ষিত করা অত্যন্ত জরুরি। কারণ সমাজের দুই চাকা হচ্ছে পুরুষ আর নারী, তো তাদের দুজনকেই সমান তালে এগিয়ে যেতে হবে, তবেই সেই সমাজ উন্নত হতে পারবে। তার জন্য তিনি নারী শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্কুল তৈরি করছেন। আমরা জানি বর্ধমান জেলায় স্কুল তৈরি হচ্ছে। তারপরে ড্রিঙ্ক ওয়াটার বিটন সাহেব, যিনি হিন্দু বালিকা বিদ্যালয় মানে নেটিভ ফিমেল স্কুল তৈরি করেছিলেন, যেটা বেথুন স্কুল নামে পরিচিতি পাচ্ছে, সেটা তৈরি করতে তাকে হেল্প করছেন, সাহায্য করছেন। তিনি নিজের গ্রামে বীরসিংহে সেখানে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। এছাড়া আরো বাংলার বিভিন্ন অঞ্চলে তিনি তৈরি করছেন বিভিন্ন স্কুল, প্রায় 35টা বালিকা বিদ্যালয় তিনি তৈরি করছেন নিজের খরচায়। পরবর্তীকালে সরকারের থেকে কিছুটা হয়তো সাহায্য তিনি পেয়েছিলেন, কিন্তু প্রথম পর্বে নিজের খরচাতেই কিন্তু তিনি এই উদ্যোগগুলো নিয়েছিলেন। তাছাড়া গ্রামের নারীদের মধ্যে শিক্ষার বিস্তার যাতে ঘটে তার জন্য স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী গড়ে তুলছেন। এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মেট্রোপলিটন ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিতি পাচ্ছে। এই উদ্যোগগুলো কিন্তু তার বিশেষভাবে ছিল। তো এখান থেকেও তোমাদের আলাদা করে 4 মার্কসের প্রশ্ন আসতে পারে যে শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল, তখন এই বিষয়গুলোকেই পয়েন্ট আকারে তোমাদের কিন্তু আনসারের মধ্যে তুলে ধরতে হবে। এরপরেই যার কথা বলবো আবারও একজন দেশীয় অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শিক্ষা সংস্কার বলো, সমাজ সংস্কার বলো, ধর্ম সংস্কার বলো, সব ক্ষেত্রেই তার নাম নিতে হবে। তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়।
তিনি কি করছেন, তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠা করছেন, যেমন অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করতে দেখতে পাচ্ছি, বেদান্ত কলেজ তাকে তৈরি করতে দেখতে পাচ্ছি। তাছাড়াও ভারতীয়দের যাতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা যায় এবং সেটার উন্নতি হয়, তার জন্য তিনি কি করছেন, এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব যখন চলছে তখন তিনি কিন্তু লর্ড আমহার্স্টকে চিঠি লিখছেন যে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হোক, ওই 1 লক্ষ টাকাটা যাতে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হয় সেটা তিনি বলছেন। তাছাড়াও তিনি বহু মানুষকে সাহায্য করছেন, যারা যারা শিক্ষা বিস্তারের কাজে উদ্যোগ নিতে চাইছেন তাদেরকে সাহায্য করছেন। যেরকম তিনি আলেকজান্ডার ডাফকে সাহায্য করছেন, যিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন তৈরি করেছিলেন, যে সহায়তা দান করছেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত যখন হচ্ছে তখন সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাকিদের সাথে তিনি ঐক্যবদ্ধ হচ্ছেন, সাহায্য করছেন। এই ধরনের কাজ করার মাধ্যমে কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থায় উন্নতি আনার চেষ্টা করছেন। তাছাড়াও আরো কিছু ব্যক্তিত্বের নাম আমরা পাই, যেরকম রাজা রাধাকান্ত দেবের নাম পাই, যিনি নারী শিক্ষার বিস্তারের জন্য বা নারী শিক্ষার ক্ষেত্রে নারীরাও যাতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করছেন। তিনি পুস্তক প্রকাশ করছেন। তার সাথে সাথে দেখা যাচ্ছে তিনি কিছু সংগঠন ছিল, যেরকম স্কুল বুক সোসাইটি, যেখান থেকে পাঠ্যপুস্তক ছাপানোর ব্যবস্থা করা হতো, স্কুল সোসাইটি, এই সংগঠনগুলোর সাথে তিনি নিজেকে যুক্ত হচ্ছেন এগুলোতে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে তিনি সহায়তা করছেন, তাদেরকে সাহায্য করছেন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে। তাছাড়াও কলকাতা মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ, যেটা হিন্দু ধর্মে একেবারেই মনে করা হতো পাপ কাজ বা সেটা একেবারেই নিষিদ্ধ ছিল, তো মেডিকেল কলেজের স্টুডেন্টদের সেই সব ব্যবচ্ছেদের কাজে বা সব ব্যবচ্ছেদের ক্ষেত্রে, যেটা ইউরোপীয় চিকিৎসাবিদ্যা, সেটা শেখার ক্ষেত্রে কিন্তু তিনি উৎসাহ যোগাচ্ছেন। তো এই ধরনের কিছু উদ্যোগ কিন্তু তার তরফ থেকে, রাজা রাধাকান্ত দেবের তরফ থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাছাড়াও যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তিনি স্টুডেন্টসদের বলছেন যে ইংরেজি সাহিত্য বলো বা যে বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থগুলো রয়েছে বাইরের ভাষায়, সেগুলোকে যাতে অনুবাদ করা হয় দেশীয় ভাষায়, যাতে বহু মানুষ সেগুলো পড়তে পারে এবং তাদের মধ্যে জ্ঞানের বৃদ্ধি যাতে হতে পারে। নেক্সট যদি আমরা বিদেশি ব্যক্তিত্বের কথা বলি, তাহলে সেই ঘড়ি ব্যবসায়ীর কথা বলতে পারি, ডেভিড হেয়ারের কথা বলতে পারি, যিনি বাংলায় স্কুল প্রতিষ্ঠা করছেন। পটলডাঙ্গা একাডেমির কথা আমরা বলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনিও সব ব্যবচ্ছেদে উৎসাহ দান করছেন, নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে উদ্যোগী হচ্ছেন। তারপরে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার কিন্তু বিশেষ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি সবসময় চাইছেন যে কিভাবে আধুনিক শিক্ষায় ভারতীয়দের শিক্ষিত করে তোলা যায়। আবার যদি আমরা তারপরে চলে আসি ড্রিঙ্কওয়াটার বিটন সাহেবের কথা, যার কথা অলরেডি আমি বিদ্যাসাগর সম্পর্কে আলোচনার সময় বলেছি, তিনিও কিন্তু সেই সময় বাংলায় শিক্ষা কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি প্রথম পর্বে সাহায্য চাইছেন, যাদের যাদের থেকে তিনি সাহায্য পেতে পারেন ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটানোর জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের কথা যদি বলি বা রামগোপাল ঘোষের কথা যদি বলি, তাদের কিন্তু তিনি সাহায্য চাইছেন, তাদের কাজে সহায়তা করছেন এবং যাতে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারেন তার উদ্যোগ গ্রহণ করছেন তাদের সাথে সাথে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তা নিয়ে তিনি নেটিভ ফিমেল স্কুল, মানে হিন্দু বালিকা বিদ্যালয়, যেটা বেথুন স্কুল নামে পরিচিতি পায়, ভারতবর্ষের প্রথম মহিলা স্কুল এবং তারপরে বেথুন কলেজ, মহিলা কলেজ, সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ দেখতে পাচ্ছি, যেটা ওই 1849 খ্রিস্টাব্দে তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের উদ্যোগ রয়েছে। তিনি বলছেন যে প্রথমে বাংলা ভাষাটাকে ভালো করে শেখো, তারপরে ইংরেজি মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটাবে। তিনি আগে মাতৃভাষার উপর গুরুত্ব দান করছেন এবং তারপরে ইংরেজি ভাষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার প্রসার ঘটানোর কথা বলছেন। এবং এই ধরনের কিছু সংগঠন প্রতিষ্ঠা করার সাথে সাথে আদার্স কিছু সংগঠন প্রতিষ্ঠাতেও তার আমরা ভূমিকা দেখতে পাচ্ছি, যেরকম ফিমেল জুভেনাইল সোসাইটির কথা যদি বলি বা বঙ্গ ভাষানুবাদ সমাজের কথা যদি বলি, কলকাতা পাবলিক লাইব্রেরির কথা যদি বলি, এগুলো গঠনের ক্ষেত্রেও কিন্তু ড্রিঙ্কওয়াটার বিটনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আলাদা আলাদা ব্যক্তিত্বদের কথা বললাম, প্রত্যেকজনেরই সম্পর্কে আলোচনা বা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তাদের ভূমিকা, এটা কিন্তু 4 মার্কসে তোমাদের পরীক্ষায় এসেই থাকে, যতজনের কথা বললাম। তো এক্ষেত্রে আমি বলবো প্রত্যেকজনের সম্পর্কেই আলোচনা বা তাদের যে কৃতিত্ব বা তাদের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু 4 মার্কসের জন্য পয়েন্ট আকারে রেডি করে ফেলতে হবে। যা কিছু তথ্য আমি দিয়েছি সেটা ইজিলি তোমরা কি পয়েন্টস আকারে বানিয়ে নিতে পারবে, সেইভাবে কিন্তু তোমরা আনসারটাকে ক্রিয়েট করতে পারবে।
আবার যদি শিক্ষা সংস্কারের কথায় আরও দুটো প্রতিষ্ঠানের কথা অবশ্যই আমাদের বলতে হয়, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা মেডিকেল কলেজ যেটা 1835-এ তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি, এবং এর গুরুত্বটা কোন জায়গায়? গুরুত্বটা এই জায়গাতেই যে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কলেজ ছিল এটা, যেখানে ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে বা ইউরোপীয় চিকিৎসা বিদ্যার উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি। আর আধুনিক চিকিৎসা বিদ্যা বা আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, শিক্ষার্থীদের প্রদান করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে কলকাতা মেডিকেল কলেজের কিন্তু ভূমিকা রয়েছে, এবং এই কলকাতা মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের কাজে যিনি উদ্যোগ নিচ্ছেন, মধুসূদন গুপ্ত, তার নামটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেটা 1857-এ তৈরি হচ্ছে, যে এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম দিকে শুধু ডিগ্রি প্রদান করছে, পরীক্ষা গ্রহণ করছে, ডিগ্রি প্রদান করছে, সেই কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেলে তৈরি করা হয়েছিল, এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটার সূচনা হতে আমরা দেখতে পাচ্ছি। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ যদি বলি, তাহলে এই প্রতিষ্ঠানের কথা আমাদের অবশ্যই বলতে হয়। এবং এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে আচার্য, উপাচার্য, ভারতীয় উপাচার্য, তাদের নাম আমরা পাচ্ছি। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান করা হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি, যাতে শিক্ষার্থীরা যে স্টুডেন্টসরা রয়েছে তারা ইন্সপিরেশন লাভ করতে পারে বা ইন্সপায়ার হতে পারে, পড়াশোনা করার জন্য এগিয়ে আসতে পারে, এই ধরনের উদ্যোগ নিতে দেখতে পাচ্ছি। এবং একটা টাইমে গিয়ে দেখতে পাচ্ছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা বড় গবেষণা কেন্দ্র হিসাবে তৈরি হচ্ছে, একটা উচ্চ মানের বা উন্নত মানের গবেষণা কেন্দ্র হিসাবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। এই হচ্ছে শিক্ষা সংস্কার সম্পর্কিত আলোচনা। এই বিষয়গুলো নিয়েই তোমাদের আলোচনা রয়েছে সিলেবাসে। যা যা বিষয় বললাম, প্রথম থেকে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব 4 মার্কসের জন্য, মেকলে মিনিট 4 মার্কসের জন্য, ইংরেজি শিক্ষার প্রসারের ক্ষেত্রে উদ্যোগ, যেখানে 3টে ভাগ করে দিলাম, বেসরকারি উদ্যোগ, দেশীয় উদ্যোগ, তার সাথে সাথে সরকারি উদ্যোগ, সেইটা 4 মার্কসের জন্য, উডের ডেসপ্যাচ 4 মার্কসের জন্য, বিদ্যাসাগর, রামমোহন, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, লর্ড, তারপর ড্রিঙ্ক ওয়াটার বিটন কথা যদি বলি, প্রত্যেকজনের আলোচনা 4 মার্কসের জন্য। আর কলকাতা মেডিকেল কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা তো অবশ্যই রেডি করতে হবে 4 মার্কস, 8 মার্কস কলকাতা বিশ্ববিদ্যালয় 8 মার্কসেও দেওয়া হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পুরোনো বছরের প্রশ্নগুলো যদি দেখো তাহলে দেখবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাকে জুড়ে দিয়ে দেওয়া হয়েছে 8 মার্কসে। এগুলো কিন্তু তৈরি করে ফেলো, ঠিক আছে? এগুলো তৈরি করে ফেলেই কিন্তু তৈরি করে ফেলতে হবে, তারপরে পরীক্ষায় যেতে হবে, কারণ পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। এরপরে যদি চলে আসি ধর্ম সংস্কারের ক্ষেত্রে, তাহলে ধর্মের মধ্যেও কুসংস্কার রয়েছে, অন্ধবিশ্বাস রয়েছে, সেটাকে বের করে এনে ধর্মটাকে সংস্কার করার চেষ্টা করছে কিছু ধর্ম সংস্কারকরা। এর মধ্যে প্রথম যার নাম করতে পারি বা যে সংগঠনের নাম করতে পারি সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, যেটা রাজা রামমোহন রায় তৈরি করছেন, এবং পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন তারা এটাকে দান করাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো ব্রাহ্ম সমাজের ধর্ম সংস্কারের ক্ষেত্রে যদি গুরুত্ব বলি বা ভূমিকা বলি, তাহলে কি কি পয়েন্টস আমরা মনে রাখবো? প্রথমত, ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদে বিশ্বাসী ছিল এবং মানুষকেও সেটা বিশ্বাস করাতে চাইছে যে ঈশ্বর একজনই ঈশ্বর রয়েছে বা একটি সুপ্রিম পাওয়ার রয়েছে, যেটা আমাদের মান্য করা উচিত। তার সাথে সাথে মানবতাবাদের কথা বলছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ পৌত্তলিকতার বিরোধিতা করছে, মূর্তি পুজোর বিরোধিতা করছে, আর তারা সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে, সব ধর্মের মধ্যে মিলনের কথা বলছে, একে অপরের বিরোধিতা করার কথা বলছে না। এখানে হচ্ছে ব্রাহ্ম সমাজের ধর্ম সংস্কারের ক্ষেত্রে ভূমিকা। তারা এই বিষয় নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রচার চালিয়ে যাচ্ছে। তারপরে আমরা আরেকজন ধর্ম সংস্কারকের নাম পাই, তিনি হচ্ছেন লালন ফকির। যে লালন ফকির বলছেন যে মানুষের মনের মধ্যেই বা মানুষের মধ্যেই রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে মনের মানুষ। মনের মানুষ মানে আত্মার কথা তিনি বলছেন, যে আমাদের যে সোল বা যে আত্মা, তার সাথে যদি আমাদের পরিচিতি ঘটে যায়, তাহলে আমরা যে বাইরের যে আঙ্গিক সেটার নিয়েই সব সময় কথা বলি বা সেটা নিয়েই ভাবি, সেই চিন্তা ভাবনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা আমাদের পরিচিতি, আমরা যে একটা সোল, একটা আত্মা, এই বিষয়টাকে আমরা বুঝতে পারবো। তো এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন লালন ফকির, এবং তিনি বলছেন যে আমাদের মধ্যেই রয়েছে সেই মনের মানুষ, মানে নিজেদেরকে বোঝা কতটা জরুরি, তবেই আমরা কিন্তু ভগবানকে বুঝতে পারবো, ঈশ্বরের সঠিকভাবে উপাসনা করতে পারবো।
আর ধর্ম সংস্কারের ক্ষেত্রে আরো দুজন ব্যক্তিত্ব যাদের কথা অবশ্যই বলতে হয়, মনে করে বলতে হয়, সেটা হচ্ছে প্রথম জন হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। সেই রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি বলছেন যে যত মত তত পথ, মানে কি, যে যত মত রয়েছে, যত ধর্মীয় চিন্তা ভাবনা রয়েছে, তত ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পথ রয়েছে, কিন্তু আলটিমেটলি সেই একটা জায়গায় গিয়েই আমাদের থেমে যেতে হয়, সেই সুপ্রিম পাওয়ার এর কাছেই আমাদের মাথা নত করতে হয়। এবং এই যে ঈশ্বর সাধনা, সেটা কিভাবে সম্ভব? যদি অন্তরের ভক্তি থাকে, ভেতর থেকে যদি ভক্তি থাকে, তবেই কিন্তু ঈশ্বর সাধনা সাকসেসফুল হতে পারে। তিনি কি বলছেন, যে শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞান করে জীবের সেবা করতে হবে, তবেই কিন্তু আমরা ভগবানকে সঠিকভাবে লাভ করতে পারবো। আর তিনি যে কথাটা বলছেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন, মানে সব ধর্মের সমন্বয় তিনি চাইছেন, যেখানে কোনো বিরোধ থাকবে না, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকবে। আরেকটা কথা তিনি বলছেন, সেটা হচ্ছে নিষ্কাম কর্মের কথা বলছেন, মানে সংসারে থাকো, কিন্তু সেখানেও আমাদের মধ্যে থাকা যে কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলো থেকে বেরিয়ে এসে যদি আমরা কাজ করি, তবে কিন্তু ভগবানকে আমরা সহজেই লাভ করতে পারি, আর জীবনটা আমাদের সুন্দর হয়ে যায়। মানে ওই এক্সপেকটেশন ছাড়া আমাদের কাজ করে যেতে হবে, এটাই হচ্ছে সহজ ভাষায় যেটা তিনি সেই সময় বুঝিয়ে গিয়েছিলেন। এবং তারই শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনিও একটি নতুন আদর্শ আমাদের সামনে তুলে ধরছেন, যে অদ্বৈত বেদান্ত দর্শন রয়েছে, সেটারই ব্যাখ্যার একটু পরিবর্তন করে মানুষকে সহজভাবে বোঝানোর জন্য তিনি নব্য বেদান্তবাদ তার মতাদর্শ গড়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলছেন যে এই ব্রহ্ম, তার অবস্থান সর্বত্র, সব জায়গায় ব্রহ্মের উপস্থিতি রয়েছে। মানুষের সেবা করা মানেই হচ্ছে ব্রহ্মের সেবা করা। তিনি মানুষের সেবা করা, মানব প্রেমের কথা বলছেন। তিনি বলছেন যে ধর্মীয় যে তত্ত্ব রয়েছে, যেটা এতদিন ধরে আমরা বইতে পড়ে এসেছি, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেই যে ধর্মীয় তত্ত্ব, যে থিওরিগুলো পড়ছি, সেগুলোর প্রয়োগ ঘটাতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করতে পারবে? বিশ্বপ্রেমের মাধ্যমে, মানব প্রেমের মাধ্যমে। এটাই হচ্ছে তার নব্য বেদান্তবাদ, তার মূল কথা, যে ব্রহ্মের উপস্থিতি সব জায়গায়, আর মানব সেবার মধ্যেই কিন্তু ব্রহ্ম রয়েছেন। মানুষের সেবা করা মানেই ব্রহ্মের সেবা করা, ভগবানের সেবা করা, এই কথাটা তিনি তুলে ধরছেন। আরেকজন ব্যক্তিত্বের কথা বলতে পারি ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে, তিনি হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনিও কিন্তু আগে ব্রাহ্ম সমাজে যুক্ত ছিলেন, কিন্তু তারপরে সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন এবং নব্য বৈষ্ণব আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন। তার যে আন্দোলন বা তার যে চিন্তা ভাবনা, তার মূল বক্তব্যই হচ্ছে যে প্রেমের মাধ্যমে ভগবানকে লাভ করতে হবে। অনেক যুক্তি, তত্ত্ব, এগুলোর কথা তিনি বলছেন না, তিনি বলছেন প্রেমের মাধ্যমে ভগবানকে লাভ করতে হবে। আর ওই জাতিভেদ প্রথা, ওগুলো ভুলে গিয়ে মানুষকে ভালোবাসতে হবে। বর্ণভেদ, জাতিভেদ, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। মানুষ মানুষ, ভগবানকে ভালোবাসছি মানে হচ্ছে মানুষকেও ভালোবাসছি। যদি মানুষকে সঠিকভাবে, আশেপাশের মানুষকে ভালোবাসতে পারি, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি থাকে, সহৃদয়তা থাকে, তাহলে সহজেই কিন্তু আমরা ভগবানকে লাভ করে নিতে পারবো। এই বিষয়গুলোর প্রত্যেকজনের থিওরি যদি দেখো, চিন্তা ভাবনা যদি দেখো, একটা জায়গাতেই কিন্তু তারা এসে, একটা পয়েন্টেই এসে তারা মিট করছে, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? জীব সেবা, মানব সেবা, তার মাধ্যমেই আমরা সঠিকভাবে ধর্ম পালন করতে পারবো। ধর্ম পালন মানে হচ্ছে অনেক যাগযজ্ঞ করছি, পুজো আচ্ছা করছি, রীতিনীতি পালন করছি, এগুলো আসল ধর্ম নয়। ধর্ম হচ্ছে যে ভগবানের সেবা করতে চাইছি, মানে নিজের কথাও ভাবতে হবে, যেরকম লালন ফকির বলছেন যে নিজের সোল, নিজেকে চেনা এবং নিজেকে ভালো রাখা, সেটা যেমন করতে হবে, তার সাথে সাথে আশেপাশের যারা রয়েছে, যে সকল জীব রয়েছে, মানুষ রয়েছে, তাদের মধ্যেও ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বিষয়বস্তু। আশা করছি আজকের ক্লাসে আমি শিক্ষা সংস্কার আর ধর্ম সংস্কার বিষয়টা অনেকটাই সামারি করে বললাম। যতটা পেরেছি পয়েন্টসগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বা নির্দিষ্ট কোনো প্রশ্ন, যা বললাম, এই ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রেও তো প্রশ্ন এসে থাকে, ইন্ডিভিজুয়াল টপিক হিসাবে 4 মার্কসের করে প্রশ্ন এসে থাকে, যেটা তোমাদের রেডি করতে হবে। সেটা শ্রীরামকৃষ্ণের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, লালন ফকিরের কথা বলি, ব্রাহ্ম সমাজের উদ্যোগের কথা বলি, বা বিজয় কৃষ্ণ গোস্বামীর কথাই বলি। তো এই প্রশ্নগুলো তোমরা একটু রেডি করো। যদি কোনো জায়গায় কোনো সাহায্য
নোটসের প্রয়োজন পড়ে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। তাছাড়াও আমাদের রয়েছে নোটস প্রত্যেক চ্যাপ্টারের ওপর। তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারো। এই ভিডিওর শেষে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে বিষয়টা জানাতে পারো, নোটসের বিষয়টা। আর তাছাড়াও এই টপিকগুলো ভালো করে দেখো, কোনো জায়গায় যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট যে ভিডিও আসবে সেখানে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব, তোমাদেরই রিকোয়েস্ট রয়েছে। তো তার জন্য সাথে থাকো, দেখতে থাকো আমাদের লার্নিং চ্যানেল। আর চ্যানেলে আসা ভিডিওর নোটিফিকেশান একদম খুব সহজে পেয়ে যেতে হলে কি করতে হবে, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।